মোহাম্মদপুরে এই মুহূর্তে চলছে পুলিশের তল্লাশি অভিযান এবং ঢাকার রাস্তার নিরাপত্তার বজায় রাখতে এই মুহূর্তে দেখছিলাম আমরা মোহাম্মদপুরের বিভিন্ন পয়েন্টগুলোতে যাতে কোনো ধরনের ছিনতাই না হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য হচ্ছে এই অভিযানগুলো চালানো হচ্ছে। এবং আমরা দেখছিলাম এখানে প্রতিটি বাইক সহ বিভিন্ন সিএনজি এবং অটো গাড়ি রিক্সা সহ সব কিছু থেকে হচ্ছে মূলত আজকে এই অভিযানগুলো চলছে এবং নিয়মিত অভিযান চলমান রয়েছে বেশ কিছুদিন যাবতই এবং দীর্ঘ সময় ধরেই কিন্তু তারা এই অভিযান অব্যাহত রেখেছেন এবং সন্ধ্যা থেকেই হচ্ছে তাদের এই অভিযান পরিচালনা করছেন। এবং একই সাথে আমরা দেখছিলাম যে বিভিন্ন যে বাইকের কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন কিছুই চেক করা হচ্ছে এবং প্রত্যেকটি বিষয় হচ্ছে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং রাজধানীতে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন পুরো এলাকা জুড়েই কিন্তু তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তার পাশাপাশি কিন্তু ট্রাকগুলো রয়েছে এবং সেই ট্রাকগুলো কিন্তু ইতিমধ্যে অভিযান পরিচালনা হচ্ছে এবং চেক আউট করা হচ্ছে। এছাড়াও কিন্তু বাইক এবং বাইকের ভিতরে অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখছিলাম যে বাইকের ভিতরে চেক করা হচ্ছে কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণ করা হচ্ছে কিনা এবং সেই বিষয়টিও কিন্তু খুব পুঙ্খানুভাবে পুলিশ নজরদারি করছেন। এবং এছাড়াও কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে গত কয়েকদিন যাবতীয় কিন্তু পুলিশের যে অভিযান তল্লাশি অভিযান রয়েছে তাছাড়া কয়েকদিন আগে আমরা দেখেছি গুলশানে অভিযান করেছেন এবং সেখানে একটি গাড়ি হচ্ছে আটক করা হয়েছিল যে গাড়িটি কাগজপত্র ছিল না এবং খুবই দামি একটি গাড়ি ছিল। এবং সেটি কেন আটক করা হয়েছে ডিসিকে কিন্তু ফোনে ইতিমধ্যে অনেকভাবে কিন্তু তারা করেছে হুমকি দেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষাপটে একজন ডিসি কিন্তু ইতিমধ্যে সে অবস্থান থেকে সরে এসেছেন এবং আমরা একটু কথা বলি যে এখানকার যিনি দায়িত্বে আছেন তার সাথে। এলাকায় প্রায় আপনার 20 লাখের মতো মানুষ বাস করে। তো সেই অনুপাতে আমাদের যদি ধরেন অন্তত জাতিসংঘের স্ট্যান্ডার্ড বা পার্শ্ববর্তী আশেপাশে বা বিশ্বের অন্যান্য দেশের পুলিশের সাথে তুলনা করি শুধু মোহাম্মদপুরের জন্য পুলিশ লাগে প্রায় 2 থেকে 3 হাজার, আমাদের আছে মাত্র 250। তো 250 জন পুলিশ দিয়ে আমরা মোটামুটি 3000 পুলিশের কাজ করতেছি। তো আমাদের যদি ধরেন 1-1.5 হাজার পুলিশ থাকতো তাহলে মোহাম্মদপুরকে আমরা একদম ইজিলি আমরা হচ্ছে যে নিয়ন্ত্রণে করতে পারতাম। তো এই 250 জন পুলিশ দিয়েই আমাদের যেহেতু মানে সামর্থ্যের ঘাটতি আছে, আন্তরিকতার অভাব নাই। আমরা চেষ্টা করতেছি, আপনারা জানেন যে প্রতিদিন প্রতিটা মুহূর্তে হয় ডিসি স্যার আসে, আমি আসি, না হলে এসি আসে অথবা ওসি আসে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আমরা এক এক সময় এক এক ধরনের অভিযান করি। কখনো আমরা জেনেভা ক্যাম্পে যাচ্ছি, মাদক বিরোধী অভিযান করতেছি, কখনো বাজারে যাচ্ছি, মনিটরিং করতেছি, চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান করতেছি। আজকে আমরা এই যে রাত্রিকালীন যে নিরাপত্তা, কারণ জানেন যে এই সময়গুলোতে মানুষজন হয়তো অফিসের কাজটা সেরে একটু বাসায় চলে যায়, এই সময়ে ছিনতাইকারীরা একটা সুযোগ নেয় যে এই সময়ে যদি পাড়ার মাঝখানে হঠাৎ করে পাওয়া যায়। তো এই কারণে আমরা ধরেন যে চেক করতেছি, এই জায়গাটা একটু সেন্সিটিভ জায়গা। তো যারা মোটর সাইকেলে আছে বা আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে, মানে চাকরি করতে করতে একটু অভিজ্ঞতা হয়ে গেছে, তো বোঝা যায় যে কোথায় কি পাওয়া যাবে। তো সেইটার ভিত্তিতে আমরা চেক করতেছি। এর ফলে হচ্ছে কি মানুষজনের মধ্যে একটা নিরাপত্তাটা বৃদ্ধি পাচ্ছে এবং যারা অপরাধী তাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে যে চেকিংটা একটা খুব ভালো একটা পুলিশিং একটা বিষয়। আর আজকে আমাদের অভিযানও পরিচালনা হয়েছে আমাদের বিভিন্ন টিম। এখন পর্যন্ত আমরা মোহাম্মদপুর থানায় প্রায় 12 জনের মতো আমরা গ্রেপ্তার করেছি বিভিন্ন অপরাধে অভিযুক্ত। আর পার্শ্ববর্তী আদাবর থানায় আমাদের এখন পর্যন্ত 6 থেকে 7 জন গ্রেপ্তার হয়েছে। এই অভিযানটা রাতভর চলবে। এক্সাক্ট সংখ্যাটা আমরা আগামীকালকে সকালে আপনাদের দিতে পারবো। আরেকটা নির্দেশনা দেওয়া হয়েছিল, আমরা পুলিশ কমিশনারের কাছে এবং পাশাপাশি আইজিপি মহোদয়ের কাছে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম যে এই মোহাম্মদপুরে যারা অপরাধ সংঘটিত করে এবং তাদেরকে গ্রেপ্তার করেন, কিশোরগঞ্জে যাদেরকে গ্রেপ্তার করা হয়, আটক করা হয়, এরা আসলে 3 দিনের মাথায় 4 দিনের মাথায় জামিন পেয়ে বের হয়ে যায়। পরবর্তীতে তিনি বলেছিলেন যে মোহাম্মদপুরে যারা এই এলাকায় যারা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মরত রয়েছেন তারা জামিনে বের হওয়ার সাথে সাথে একটি খোঁজ রাখবেন এবং পাশাপাশি তাদেরকে হাজিরা দিতে হবে তারা ভালো আছেন নাকি আগের সেই পথেই আছেন। এই বিষয়ে কতটুকু অগ্রগতি হলো আপনি? এটা খুব ভালো কথা বলছেন। আরেকটা মজার বিষয় কি, মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, আমার বাড়ি তো চলন বিলের মধ্যে, বর্ষাকাল আসে না, তো বর্ষাকালে যে ঘটনা ঘটে যে পার্শ্ববর্তী বিভিন্ন ওই জলা ডোবা সব ডুবে যায়, তখন ভালো ভালো পুকুরগুলোতে বিভিন্ন অবাঞ্ছিত মাছ বা ওই আরও পরজীবী যেগুলো আছে সেগুলো এসে উপস্থিত হয়। তো মোহাম্মদপুরের অবস্থা হয়েছে তাই, সারা বাংলাদেশ থেকে অপরাধ করে পুলিশের ধাওয়া খায়, মোহাম্মদপুরে এসে আশ্রয় নেয়। ওই আপনার কিশোর গ্যাংয়ের সদস্য মোহাম্মদপুরে আশ্রয় নয়। মোহাম্মদপুরে কিন্তু কোনো মাদক উৎপাদন হয় না, সব মাদক কিন্তু
বাইরে থেকে আসে, ইভেন দেশের মধ্যে থেকেও না, দেশের বাইরে থেকে আসে। এই কারণে দেখবেন যে আবার যখন আমরা অপরাধীদের ধরি, দুই একবার জেলে যায়, এরা আসার পরে আবার যে যার এলাকায় চলে যায়, মানে এলাকা ত্যাগ করে, আবার শান্ত হলে আবার চলে আসে। আমরা তো অনেক সময় যারা ধরি তাদের সাথে তো কথা বলি, তাদের ফিলোসফিটা বোঝার চেষ্টা করি, ইতিহাসটা বোঝার চেষ্টা করি। মোহাম্মদপুরে ধরেন বস্তি এলাকায় থাকে অধিকাংশই হচ্ছে যে বৃহত্তর বরিশাল এলাকা থেকে আসা, ভোলা, বরগুনা, রংপুর এই এলাকা থেকে আসা। এরপরে হচ্ছে যে এরা দেখেন একটা অপরাধ এখানে করলে চলে যায় ওইখানে। আমরা তো অনেক সময় দেখেছেন না যে আমরা দূরে দূরে থেকে ওইসব এলাকা থেকে আসামি ধরে নিয়ে আসি। ফলে হচ্ছে যখনই একটা অপরাধ করে আমরা ধরে নিয়ে আসি, কোর্ট থেকে জামিন পাওয়ার পরে তারা কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে, এলাকা ত্যাগ করে যায়। হ্যাঁ, ফলে হচ্ছে যে আবার আরেকটা গ্রুপ দাঁড় করায় যায়। তার একটা আপনাদের তো ডেমো দেখাইলাম, 8টা বাচ্চাকে দাঁড় করাইছিলাম না, আপনারা তো অনেকে ছিলেন, যে বয়স কত 7 বছর 8 বছর, 8 জন ঘুরতেছে, দৌড়াচ্ছে বেড়াচ্ছে, এবং আমরা যখন প্রশ্ন করলাম দেখেন উল্টা আমাদের আরো চার্জ করে। তো এই যে এই বিষয়গুলো, এখন এই ছোট বাচ্চাদের তো আমরা গ্রেপ্তারও করতে পারি না, সুযোগ আছে 8-9 বছরের বাচ্চা, কিন্তু তারা ডেঞ্জারাস। হ্যাঁ, এরকম আমরা অনেক সময় ধরেছি যে এদের মুখে ব্লেড থাকে, পকেটে ব্লেড থাকে, এই ঘটনাগুলো ঘটে। তো এখন আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আশা করি যে আমরা আরও বেশি সক্ষম হব। সরকার মহোদয়ের কাছেও আমরা আমাদের আবেদন তুলে ধরতেছি যে মোহাম্মদপুর, আদাবর, এটা তো একটা ক্রাইম হাব, এটাকে একটু আলাদাভাবে বিবেচনা করার জন্য, যাতে করে এখানে পুলিশের সংখ্যাটা বাড়ানো হয়। নতুন করে আবার যদি এই যে বসিলার নতুন একটা আবাসিক এরিয়া গড়ে উঠেছে, এখানে আইন শৃঙ্খলার জন্য কোনো থানা বা ফাঁড়ি যদি প্রতিষ্ঠা করা যায়, বা এখানে মোহাম্মদপুরে আপনি জানেন যে একটা বসিলা পুলিশ লাইন্স হয়েছে, এখানে যখন পুলিশ লাইন্সের পুলিশ থাকা শুরু করবে তখন পরিস্থিতি আরও ভালো হবে। জুয়েল ভাই, একটা প্রশ্ন আছে, হ্যাঁ। সেটা হচ্ছে আপনি মাত্রই আপনার উত্তরের মধ্যে বলছিলেন যে সারা বাংলাদেশ থেকে যে মাদকের যে বিষয়গুলো আসে সেটা মোহাম্মদপুরে আসে, এবং সেটা একটা ক্রাইম হাব, এবং সেটা বলা চলে একটা আতুরঘরের মতো। হ্যাঁ, তো আপনারা নিয়মিত অভিযান করছেন, এখন আপনাদের অভিযানের প্রেক্ষিতে সেই জায়গাটা আসলে ভাঙতে পারছেন কিনা, যে অপরাধের যে আশ্রয়স্থলটা ভাঙতে পারছেন কিনা? আচ্ছা, একটা জিনিস বলি যে মানে সত্য তুলে ধরলে মানুষ জানতে পারে, বুঝতে পারে, মানে আমাদের প্রতি তাহলে অবিশ্বাসটা দূর হয়। ধরেন জেনেভা ক্যাম্প, একটা উদাহরণ দিয়ে বলি, জেনেভা ক্যাম্পে প্রায় 36টা গেট, ছোট ছোট গেট, আপনারা সবাই দেখেছেন, গিয়েছেন, 36টা গেট, এবং দিন রাত 24 ঘন্টা জেনেভা ক্যাম্পে লাইট কখনো অফ হয় না। আপনাদের গত 2 দিন আমি তো অভিযান করে দেখালাম, রাত 1টার সময় গেলে মনে হচ্ছে ফুল দিনের মতো। ফলে এই 36টা গেট দিয়ে মানুষ ঢুকতেছে, মানুষ বেরোচ্ছে, হাজার হাজার মানুষ ঢুকতেছে বেরোচ্ছে। এখন যে কে মাদক নিয়ে ঢুকতেছে, কে মাদক নিয়ে বেরোচ্ছে, হইতে পারতো যদি আমাকে ধরেন শুধু জেনেভা ক্যাম্পের জন্য যদি আমাকে 200 পুলিশ দেওয়া হয়, এখানে তো 2 লাখের মতো মানুষ বাস করে, 200 পুলিশ তো আমি চাইতেই পারি। শুধু জেনেভা ক্যাম্পের জন্য 200 পুলিশ। ধরেন আমি যেটা করতাম, 10টা চেকপোস্ট দিতাম 24 ঘন্টা, এক একটা চেকপোস্টে 3 জন করে পুলিশ থাকতো। তো 3 জন করে পুলিশ দিলে 3 10 30, যেহেতু তিন শিফটে চেকিং করতো, আমার 90 জন লাগতো। 90 জন পার্মানেন্ট, ধরেন যেখানে শুধু চেক করতো কে ঢুকলো, কে বেরোলো, কে ঢুকলো, কে বেরোলো। আর 100 জন পুলিশ থাকতো, হয়তো শুধু ছাটা যাইতো 20-25 জন, আরও তো 50-60 জন থাকতো। এরা শুধু টহল দিত, ভেতরে ঢুকতো, ডানে ঢুকতো, বামে যাইতো, ঘোরাঘুরি করতো। দেখতেন যে উইদিন 1 মান্থের মধ্যে জেনেভা ক্যাম্পের মাদক বিক্রিও ধরেন যে 70-80% কমে গেছে, ঢোকাও কমে গেছে। কিন্তু আমার পুরো মোহাম্মদপুর আদাবর বলে পুলিশ হচ্ছে 200। তা আমি ধরেন যে ওই যে মাঝে মধ্যে একটা মানে খুব অপ্রিয় সত্য কথা বলি, যে আমার হয়েছে পোশাক একটা, আমি যদি পেছন সাইড ঢাকতে যাই মাথা উদলা হয়ে যায়, মাথা ঢাকতে গেলে পেছন সাইড উদলা হয়ে যায়। তারপরেও তো আমরা অভিযান চালাচ্ছি নিয়মিত, রাতে দিনে। ধরেন আমাকে সকালে পাবেন, দুপুরে পাবেন, রাতে পাচ্ছেন, মানে পাচ্ছেন তো। আমাদের এরকম কোনো সময় হয়েছে যে আমাদের পান নাই পুলিশকে, সর্বত্র পাচ্ছেন। মানে এই 200 পুলিশ নিয়ে আমরা হাজার রকমের কাজ করতেছি। এখন এটা আমাদের আবেদন থাকবে, আশা করি আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সরকারকে বোঝাতে সক্ষম হবে। যেহেতু এখন জনগণের সরকার আসছেন, তারা পুলিশের গুরুত্বটা অবশ্যই উপলব্ধি করবেন, এবং পুলিশের সক্ষমতা যে বাড়ানো দরকার। যেমন পাকিস্তানে ধরেন 22 কোটি মানুষের জন্য 5 লাখ 5.5 লাখ পুলিশ, আর আমার 18 কোটি মানুষের জন্য মাত্র 2 লাখ পুলিশ। অথচ জাতিসংঘের হিসাবে বা পৃথিবীর যে কোনো দেশের তুলনা করলে আমার পুলিশ লাগে 5 লাখ, আমার পুলিশ আছে 2 লাখ। তাহলে বাকি 3 লাখ পুলিশের কাজ কিভাবে হচ্ছে? আমরাই ওই যে 8 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা, 16 ঘন্টা, 24 ঘন্টা করতেছি। ফলে হচ্ছে যে আমাদের ধরেন চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না। আপনি আমাদের গাড়িগুলো দেখেন, গাড়িগুলো দেখেছেন না পুলিশের, ভাঙ্গা চোরা, চলে না, মাঝপথে আটকে যায়। আমার দেখা গেল সেই মোহাম্মদপুর থেকে বসিলার শেষ মাথা প্রায় 4 কিলোমিটার, ওই বলতে যাইতে যাইতে আমার সময় লাগে 2 ঘন্টা। একটা অপরাধী দেখলো, একটা মানুষ এখানে চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, পুলিশ পৌঁছাইতেও তো সময় লাগে 2 ঘন্টা। ফলে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। তারপরেও তো আলহামদুলিল্লাহ আমরা
সবাইকে সাথে নিয়ে আপনাদের সাংবাদিক ভাইদের মানে সার্বক্ষণিক সহযোগিতার ফলে মোহাম্মদপুরকে এখন আমরা ধরেন এটা আমাদের গর্বের বিষয় না, মানে এটা আমাদের বলবো যে আমাদের কাজের ফল, যে আমরা অতীতে যে কোনো সময় এখন আলহামদুলিল্লাহ ভালো রাখতে পেরেছি। এটা মানুষজনের সাথে কথা বলেন, অতীতের মামলার রেকর্ড দেখেন, আসামি উদ্ধারের রেকর্ড দেখেন, মাদক উদ্ধারের রেকর্ড দেখেন, সব মিলাই দেখবেন যে মোহাম্মদপুর অতীতের যে কোনো সময় সে ভালো আছে। তবে এটাকে আরো ভালো করা যায়, যেমন উদাহরণস্বরূপ আমি আপনাকে বললাম, এটা হচ্ছে যে আমাদের বিষয়। একটা ছোট একটু রাখবো, সেটা হচ্ছে যারা অপরাধী আছে, যাতে এখানে মোহাম্মদপুরের যে আশ্রয়ের বিষয়টা আগে যে ধারণাটা ছিল, এখন আপনারা নিয়মিত অভিযান করছেন, সেই জায়গা থেকে অপরাধী বা সন্ত্রাসীদের উদ্দেশ্যে আপনাদের বার্তাটা কি থাকবে? না, বার্তা আমরা কিন্তু শুরুতেই দিয়েছি, যেহেতু একটা রমজান মাস, সিয়াম সাধনার মাস, এটা একই সাথে তো নিজেকে পরিশুদ্ধ করার মাস। আমরা বারবার বলেছি যে আমরা রমজান মাসে চাই যে যারা অপরাধের সাথে যুক্ত আছে তারা অপরাধ থেকে ফেরত আসুক, রমজানের যে একটা মাহাত্ম্য আছে সেটা উপলব্ধি করার চেষ্টা করুক, নিজেরা পরিশুদ্ধ হোক, যে আমরা আজকে থেকে চেঞ্জ হয়ে গেলাম। না হলে তো ঈদটাও তো জেলে করা লাগবে। ইতিমধ্যে ধরেন যাদের আমরা ধরেছি, আশা করি এরা কেউ হচ্ছে যে ঈদটা বাইরে করা লাগবে না, ফ্রি ভাবে তারা হচ্ছে জেলখানা ঈদ করবে। তো এইটা বলার পরে মানে আমাদের তো সোর্স আছে অনেক, যারা আলোচিত ধরেন যে চাঁদা বাস বা বড় মাদক ব্যবসায়ী, এরা এলাকায় নাই। এবং ওই যারা কথা বলে ওরাও বলছে যে স্যার এরা খুব ভয়ে আছে, এরা খুব বলতেছে ঈদের আগে অন্তত ধরা পড়া যাবে না, বাইরে থাকে। তো এটা আমাদের জন্য একটা ভালো মেসেজটা কাজ করছেন যে ভাই আপনি কিন্তু জেলখানায় ঈদ কাটাইতে হবে। আমরা ওই জেলখানায় ঈদ কাটানোর জন্য সরকার ব্যবস্থা করে রাখছে যদি আপনি অন্যায় অপরাধের সাথে যুক্ত থাকেন। আমাদের মেসেজ ওইটাই, যে রমজান মাসের যে মহান বাণী নিয়ে রমজান মাস বছরে একবার আসে, সেটাতে আপনি পরিশুদ্ধ হওয়ার, নিজেকে শুধরায় নেন, আগামীতে ভালো হওয়ার শপথ নেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, নামাজ পড়েন, কোরআন পড়েন, হ্যাঁ দোয়া করেন, তো আপনি ভালো পথে ফেরত আসেন, ভালো থাকবেন, সবাই মিলে রাষ্ট্রটা ভালো থাকবে। কিন্তু আপনি যদি বিপদে যান তাহলে আশা করি এই ঈদটাও আপনাকে জেলখানায় করা লাগবে, আর ভবিষ্যৎ তো পরেই থাকবে। হ্যাঁ ধরছে, ওকে বাই, ঠিক আছে, ধন্যবাদ তাহলে। দর্শক, আমরা কথা বলছিলাম এই মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানার সঙ্গে, এবং আমরা এখানে দেখছিলাম একজন কে আটক করা হয়েছে, এবং একজনকে আটক করছে গাঁজা সহ, আমরা দেখছিলাম। মানে রং মিস্ত্রি কাজ করলে এগুলো খাইলে কি কাজের মান ভালো হয়? কারণ আছে না, ধরো আমি বলি, ট্রাকের ড্রাইভার কি বলে যে গাঁজা না খাইলে তার হচ্ছে যে ওই জেগে থাকতে পারে না, তার একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, তোমার ব্যাখ্যা কি যে তুমি যে গাঁজা কিনছো, রং মিস্ত্রি কাজ করো, ভালো কাজ করো, আই ইনকাম করো, টাকাই থাকতো না, তখন আর গাঁজা কিনতে পারতো না, তাড়াতাড়ি বিয়ে করো। কয় টাকা করে কিনছো? 50 টাকা। কয়টা? 3টা। কয় টাকা নিচ্ছে মোট? 150 টাকা। কই থেকে কিনছো? কিনছে কোথায় থেকে? বুড়া বেড়াই আছে, বুড়া বেটার কাছ থেকে। তো এখন এই যে বেগরে তুমি যে ধরা পড়ে গেল, এখন কেমন লাগলো বলো, তোমার অনুভূতিটা বলো। তুমি তো ধরা পড়ছো গাঁজা নিয়ে, স্বীকার করতেছো, তাহলে এখন এই যে তোমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, নিবে না? নিবে। তোমাকে ধরো যে জেলে যদি পাঠাই আমরা, এটা কি অন্যায় হবে? অন্যায় হবে না? মানে তুমি তো একটা অপরাধ করছো, গাঁজা সহ ধরা পড়ছো, তোমার এখন কি অনুভূতি মনে হচ্ছে বলো? নিজের দোষী সব। হ্যাঁ, নিজের দিন যে দোষী। খারাপ লাগতেছে? রোজা ছিলা? জি। জানি যে এখন কালকে তো তোমার আমাদের থানায় তো তোমার সেহরি খাওয়া লাগবে। হ্যাঁ? তোমার তো আজকে রাতে সেহরি থানায় খাওয়া লাগবে, আল্লাহ না করো কালকে তো তোমার জেলখানায় ইয়া করা লাগতে পারে, এই কি বলে রোজা রাখা লাগতে পারে। তো এটা কি ভালো হইলো? তুমি একটা রাজমিস্ত্রির কাজ করো, রং মিস্ত্রি, কয় টাকা বেতন পাও? 600 টাকা পার ডে। বাসায় কে কে আছে? বাসা নাই, আমার বরিশাল। থাকো কোথায় এখানে? শিশির। হ্যাঁ, শিশির। শিশির কোনায়। তো এখন কেমন হইলো বলো, বলো কেমন হইলো তাইলে জিনিসটা বলো, মানুষকে বলো যে এইটা কি করা ঠিক হয়েছে কিনা বলো, সবাইকে বলো যে যে আমি নিয়ত করতেছি আজকের পর থেকে আর নেশা করবো না, গাঁজা খাবো না। ভাই আমি নিয়ত করতেছি আজকে রাতে গাঁজা খাবো না, কিছু খাবো না ইনশাআল্লাহ। আর সবাইকে বলো যে যারা এই যে গাঁজা খাবেন আমার মতো জেলে যাইতে হবে, যারা গাঁজা খাবে না আমার মতো জেলে যেতে হবে। আপনি স্যার ভালো করেছিল, এই যে এটা খুলে হাতে নিয়ে আসে এর ভিতরে আমরা অফসাস করতেছি, পরে দেখেছি এর ভিতরে খুব খারাপ হলো। রমজানের দিনে তোমার যাওয়া লাগতেছে যে জেলে, খুব খারাপ হলো। আমাদের তো তোমাদের জেলে পাঠায়া
এই এত সাংবাদিকের মধ্যে যদি তোমার ছেড়ে দিই, তাহলে আমাদের চাকরি থাকবে। আরে কানে ধরতে হবে না, কানে ধরবা কেন? কানে তো বলছে। এই তো সমস্যা, তোমার তাড়াতাড়ি বিয়ে করো, তাহলে বউ তোমার একটু ঠেঙ্গানি দিবে, তখন তুমি গাঁজা খাওয়া যদি ছাড়ো। এই নিয়ে যান, আরো ধরেন, চেক করেন। আচ্ছা এই সময়টা পাইছি তো। জি স্যার। হ্যাঁ তাহলে হয়েছে। না আমরা তো পাইছি তোমার কাছে। আমি যাব না, কোনো জায়গায় যাব না। আমরা এটা আমাদের নিয়ম লাগাতে হবে। লাইফে আমার ভাই আমাদের চাকরি করি না, আমাদের একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে কাজ করতে হবে। তোমাকে তো আমরা দিচ্ছিলাম দর্শক, আমরা একজনকে দেখছিলাম যে তাকে মাদক সহ আটক করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে অনেকক্ষণ বোঝানো হলো কেন কি কারণে তিনি মাদকটা বহন করছেন, সেটা কোনো এক্সপ্লেন দিতে পারেননি তিনি। তবে এখানকার যিনি দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছেন তিনি তাকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন যে উনি কি অপরাধটা করেছেন এবং সেই অপরাধের বিষয়ে যেন তার কি আইনি পদক্ষেপ হবে সেই বিষয়টিও পরিষ্কার করেছেন। অর্থাৎ এখন তিনি ক্ষমা চাচ্ছেন এবং কানে ধরেছেন, তবে তার এই বিষয়টি আইনগত দৃষ্টিকোণ থেকে সেটি অগ্রহণযোগ্য, তাই আসলে তাকে আটক করা হয়েছে এই মুহূর্তে। এবং আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং একটা সার্বিক পরিস্থিতি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম। এবং একজনকে আটক করেছে এবং তিনি একজন রং মিস্ত্রি কাজ করেন এবং তিনি গাঁজা খেলে নাকি না খেলে নাকি তিনি কাজ করতে পারেন না, তার প্রেক্ষাপটে তাকে আসলে তিনি গাঁজা বহন করছিলেন এবং তাকে চেকপোস্টে তল্লাশি অভিযান, সেই অভিযানে তাকে আটক করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হবে এবং তাকে আটক করার পরবর্তীতে পুলিশ যিনি এখানকার নেতৃত্বে রয়েছেন এডিসি জুয়েল রানা, তিনি পুরো বিষয়টি বুঝিয়ে দিয়েছেন এবং কেন তাকে আটক করা হয়েছে এবং তার অপরাধ কি ছিল এবং সেটি তিনি স্বীকারোক্তি দিয়েছেন এবং তিনি কানে ধরে ক্ষমা চাইতে চেয়েছিলেন, কিন্তু তাকে আসলে আইনের দৃষ্টিকোণ থেকে এভাবে ক্ষমা করা অগ্রহণযোগ্য, তাই তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এখানে আরেকজনকে আমরা দেখছি জিজ্ঞাসাবাদ করছেন এবং সেই জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তার সাথে কথা হচ্ছে এবং এরকম বিভিন্ন জনকে আসলে এখানকার তল্লাশি অভিযানের মাধ্যমে আটক করা হচ্ছে এবং যাদের কাছ থেকে যাদের সাথে অবৈধ জিনিস রয়েছে এবং তাদেরকে এখানে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, আর যাদের কাছে কিছু নাই তাদের দেখলাম কোনো লোকেরা মারে নাই, প্রশ্ন করে জিজ্ঞেস করে মারতো বুঝায় আর কি মারে নাই। দেশ আগের মতন মানুষ ভালো বলে, এটা ভালো। আমরা ওইটাই চাই স্যার, মোহাম্মদপুরে মানুষের মুখেই জয়, মানুষের মুখেই ক্ষয়, তাই না? তাহলে দোয়া করিয়ে না আমাদের জন্য। ঠিক আছে, এখন দেশ স্বাধীন হয়ে গেছে। দর্শক, আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম। এই ছিল আমার কাছে এখানকার মোহাম্মদপুরে যে পুলিশের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান থেকে সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আমরা ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং এখানকার সার্বিক বিষয়গুলো দেখানোর চেষ্টা করছিলাম। এই জায়গাটা আপনার মাধ্যমে রাস্তাটা ভাঙ্গা, ঠিক আছে? হ্যাঁ ভাঙ্গা, এই কারণে মানে যারা চিন্তাই করে তারা এখানে একটু সুযোগ পায়, অন্ধকারও একটু মনে হয়। হ্যাঁ অন্ধকারও, আবার এই জায়গাটাতে একটু সুযোগ পায়। গাড়ি বাধ্যতামূলক এই জায়গায় গাড়ি ব্রেক করে লাগছে তো, আমাদের গাড়িও ব্রেক করে। হ্যাঁ, যে চাপাড়ি মাপাড়ি যে কূপ মারে পরে মনে করেন অনেক রিস্ক হয়ে আছে। এই জায়গাটা যাতে মানে আমরা কথা ঠিক করে যেতে পারে। আমরা সিটি কর্পোরেশনকেও বলবো যাতে লাইটের ব্যবস্থা করে দেয়, আর যারা রোড থাকে তারা ঠিক করে দেয়। বিশেষ করে ওই জায়গায় প্রবলেম এই রোডে একটা সমস্যা, আমরা তো বলি সব জায়গায় যে লাইট দেওয়া দরকার, আপনারাও একটু বলেন, মানে ওনারাও মানে এটা ফিল করে যে এই রোডে লাইট দরকার। অন্ধকার তো, ওই যে অন্ধকার স্যার, কিছু নাই, অন্ধকার। খোলা মানে চাবাটিলে দাঁড়ায় স্যার, গাড়িটা ব্রেক করলে দেখায় ব্রেক বাধ্যতামূলক ব্রেক হয়। আমরা চেষ্টা করতেছি ওই রোডটা, যদি এই যে রোডটা মানে পাকা শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। আর আমরা কর্তৃপক্ষ যাদের, আমাদের তো আর পুলিশের তো পয়সা দেয় না সরকার, রোড লাইট দিলে লাইট লাগাই দিতাম। ধরেন লাইটটা যদি লাগানো যায়, লাইট থাকলে এরা আর বের হবে না। তারপরে এখন আলহামদুলিল্লাহ কমছে, অনেক অনেক কমছে, এটা ভালো। লাইট মনে করেন আপনি লাগাই যাবেন, গেলেন। হ্যাঁ, না তারপরে যত লাইট সিসিটিভি থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমাদের জন্য দোয়া করেন, আপনারা সন্তুষ্ট থাকলে আমরা সন্তুষ্ট আর কি। দর্শক, আমরা শুনছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এবং ছিল এখান থেকে মোহাম্মদপুর থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ আমি যুক্ত ছিলাম তানভীর আহমদ আপনাদের সঙ্গে ইত্তেফাকের পেজের লাইভ থেকে আপনাদেরকে সরাসরি সবকিছু জানানোর চেষ্টা করেছি।